সমস্ত ইসলাম পছন্দের দলগুলো নাকি এক বাক্সে এখন তারা তো আলাদা পথে হাঁটছে, তো এটা ভালো, আমরা তো দেখলাম আর কি, দর্শক সারিতে ছিলাম। তারপরে সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে এনসিপির একটা দল, হ্যাঁ, যারা একটা মধ্যপন্থা হিসাবে আমরা আশা করি, তারা বলেছো সেটা, তারা গিয়ে শেষ পর্যন্ত একটা রাজাকার আলবদর আল শামসের কোলে গিয়ে উঠলো। এটা তো একেবারেই আমাদেরকে হতাশ করে এটা কি এনসিপির চরিত্র প্রকাশ করলো কিনা? একদম। এটা তো বলার অপেক্ষা রাখা। তারা জোট করার পরে যেসব কথা বলতেছে না, হ্যাঁ, মনে হচ্ছে পুরা বাংলাদেশ জামাতে ইসলামী নিয়ে নিছে আর কি দখলে, এরকম একটা ভাবসাব দেখলাম। বিশেষত সাজ্জিদ আলম, সে তো মহা আনন্দের মধ্যে আছে আর কি। তো যাই হোক, এটা ভোটের পরে আমরা বুঝবো হিসাব নিকাশটা। তো আমাদের তরুণরা, যাদেরকে আমরা বলি অগ্রবাহিনী এই আন্দোলনে, তারা একটা রাজনৈতিক দল করেছে। তখন আমরা এটা বিরোধিতা করেছিলাম। আমরা প্রধান উপদেষ্টা সমালোচনা করেছে, তরুণদের একটা দল থাকা দরকার, উনি আহ্বান করেছে তোমরা একটা দল করো। এটাও এই কাজটা উনি ভালো করে নাই। এমন হইতে পারে যে উনি একটা চেষ্টা করেছিল, উনি আর কি কি খারাপ কাজ করলেন? 111-এর সময় নিজে একটা দল করার চেষ্টা করেছিল, সেটা পারে নাই, পরে ওখান থেকে তো সরে গেলেন। এখন এদেরকে দিয়ে একটা কিছু করার চেষ্টা করেছিল, তো সেটা তো উনি লাগাম টেনে রাখতে পারলো না। হ্যাঁ, উনি কি, ওনার ইঙ্গিতে কি এই কাজটা হইল, এটা এখন আমরা সন্দেহ প্রকাশ করছি যে জামাতের হাতকে শক্তিশালী করার জন্য এনসিপিকে ওখানে পাঠালো কিনা। দেখেন 30 সিট তারা পাইছে, তো বাকি সিটে তো তারা জামাতের পক্ষে কাজ করতে হবে। তাহলে জামাতকে শক্তিশালী করার পক্ষে, যেটা আমরা বলছিলাম যে কেউ কেউ প্রচ্ছন্নভাবে এই জঙ্গি গোষ্ঠীকে ইয়ে দিচ্ছে, মদত দিচ্ছে, সেটা একটা হইতে পারে। আরেকটা দেখো, জামাতে ইসলামী মনে করতেছে তারা নেক্সট, হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ পেয়ে তারা সরকার গঠন করবে। আমি তো মনে করি এটা আকাশচম্বী স্বপ্ন আর কি তাদের। এই বাংলাদেশে এই পরিস্থিতিতেও জামাতে ইসলামী সরকার গঠন করার মতো কোনো উপাদান এখানে নাই। তারা যতই হাঁকডাক করুক, হ্যাঁ, তৃণমূলও তাদের সেরকম কোনো ভোটার নেই। যারা নেতা তারাই কর্মী, তারাই ভোটার, এটাই আমরা দেখে আসছি। মিরাকেল যদি কিছু না হয় এবং সরকারের যদি কোনো মদত এখানে না থাকে, বিশেষ করে নির্বাচন কমে, আরে ভাই একটা পোস্টাল ব্যালট তোমরা ঠিকমতো করতে পারলা না, হ্যাঁ, ধানের ইয়েকে প্রতীকটাকে একেবারে মাঝপথে ভাজের মধ্যে ঢুকাই দিলা, এটা হইতে পারে? বলে যে অ্যালফাবেটিক্যালি করছে। অ্যালফাবেটিক্যালি হইলে দাঁড়িপাল্লা আর ধান তো কাছাকাছি থাকার কথা। কী ধরনের অ্যালফাবেটিক্যালি করছে সেটা তো আমরা বুঝতেছি না। যাই হোক, বিএনপি শেষ পর্যন্ত এটা বুঝেছে, ধন্যবাদ, তারা এটা অবজেকশন দিয়েছে এবং বলেছে যে প্রয়োজনে তারা প্রার্থী নাম দিয়ে সেটা যেন পাঠানো হয়। তো এখানে নানান রকমের ষড়যন্ত্র হবে। নির্বাচনকে একটা হচ্ছে টোটাল নির্বাচন ভণ্ডুল করে দেওয়া, হ্যাঁ, অন্য কোনো শক্তির পক্ষে কাজ করা, সেখানে তো পলাতক যারা আছে তারাও ইন্ধন দিচ্ছে। আরেকটা হচ্ছে রাষ্ট্রটা যাতে সঠিক জায়গায় না থাকে, হ্যাঁ, সঠিক ধারায় থাকলে পরে অনেকেরই রাজনীতি করা চলবে না এখানে। সেই কারণে আমি মনে করি যে ওনারা লাফালাফি করুক, আমরা ওইটা নিয়ে খুব বেশি তাদের হিংসাত্মক কার্যকলাপের দিকে আমরাও যাব না, কিন্তু সুষ্ঠুভাবে মানুষ যাতে ভোটের দিকে যায় এই প্রচারণাটা আমাদের চালাতে হবে। এবং তারা যে এই যে জনাব তারেক রহমান সাহেবের সরকারে চলে যায়, আমরা তো আর গৃহপালিত বিরোধী দল তো রাখতে চাই না, তাই না? সেটা তো দেশের জন্য ভালো না। আর বিরোধী দলকে অ্যাকোমোডেট করার জন্য এবার সংস্কারের মধ্যে অনেক কিছুই আছে। ডেপুটি স্পিকার পাবে, তারপর গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে তারা চেয়ারম্যানশিপ পাবে, অ্যান্ড সো অন, অনেক কিছুই পাবে। তো সেই কারণে আমার মনে হয় এইসব না করে যার যার মতো করে যার যার দলীয় প্রতীক নিয়ে আমরা নির্বাচনে থাকে, শান্তি শৃঙ্খলার অবনতি যেন না হয়। আর পাল্টাপাল্টি যে অভিযোগগুলো শুরু হয়ে গেছে, জনাব তারেক রহমান তার এলাকায় যাবে, এখানে কি দোষণীয় ছিল? ওনারা গিয়ে অবজেকশন দিছে, ইলেকশন কমিশনও বলতে যে না, সুতরাং তারা তাদের মতো করবে, আর অন্য কেউ করলে সেখানে গিয়ে বারবার অবজেকশন দেবে, এটা তো কোনো ভালো ইয়ে না, বিহেভিয়ার আমরা পাচ্ছি না তাদের মধ্যে। তো এখন আর তো কাউন্টিং ডেজ, এখন কি বলবেন, হ্যাঁ, আর তো 26-27 দিন আছে বোধহয়। তো আমরা একটু সবাই সহনীয় হই এবং কারো প্রতি আমি যেটা বলেছি কোনো বিদ্বেষ যেন আমরা না ছড়াই, এবং জোট হবে, জোট ভাঙবে, হ্যাঁ। আর এক সময় কি দেখেছিলাম আমি, এই বেগম জিয়া যখন 27 নম্বরে অফিস, তখন দেখতাম যে কেউ কেউ 27 নম্বরে গিয়ে দেখা করতো, ওখান থেকে বেরিয়ে আবার 32 নম্বরে দেখা করতো। এগুলো চোখের সামনে তো আমরা দেখেছি। তো এইসব অপসংস্কৃতি এখান থেকে আমাদের বেরোতে হবে। আশা করি এখন এটা হবে না যে আমরা একবার গুলশানে যাব, আরেকবার ওই ইয়েতে যাবো, মগবাজারে যাব, এটা যেন আর না হয়। অনেক হয়েছে, আমাদের মধ্যে কেউ কেউ উচ্চাকাঙ্ক্ষী লোকজন আছে, তারাও তো এদের সাথে বসে সলা পরামর্শ করেছে,
ইসলাম দলগুলোর সাথে বসে নাই, আমাদের সাথে যারা আছে। আবার এর মধ্যে 3টা দল একটা ইয়ে করেছিল, এনসিপি, রাষ্ট্র সংস্কার, এবি পার্টি, সেটা আবার ভেঙে গেল। আর এবি পার্টির যিনি চেয়ারম্যান মঞ্জু, উনি বললো যে আমি জামাতের সাথে গিয়ে ভুল করেছি, আমাকে ক্ষমা উনি করে তো জামাতেরই লোক ছিলেন। হ্যাঁ, ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিল। উনি প্রকাশ্যে বলছে যে আমাদের আপনারা ক্ষমা করবেন। তো জনগণ মানে হাউস বলছে যে না, ক্ষমা করা যাবে না, বলে যে না, ক্ষমা চাইলে ক্ষমা করতে হয়। উনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলে এইসব প্রবলেম আছে। শেষ পর্যায়ে আর কি শেষ করতে চাই মঞ্জুরুল ইসলাম আপনাকে দিয়েই, যে এই যে জামাতের লম্ফঝম্প, এটি কি একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে জানান দেওয়ার জন্য, নাকি আসলে তারা ক্ষমতায় যেতে চান? শোনেন, ক্ষমতা, ইলেকশন তো সামনে, এখন ইলেকশন সামনে থাকা অবস্থায় ক্ষমতা যাওয়ার মতো তাদের বাস্তবতা আছে, বাস্তবতা ইলেকশন সামনে থাকলে সবাই ক্ষমতা যেতে চায়, কেউ তো আর ফেল করতে চায় না, কেউ তার ক্ষমতার বাইরে থাকতে চায় না। তো সে কারণে সবাই ক্ষমতায় যেতে চায়, আমরাও চাই সবাই ক্ষমতায় থেকে এই যে গণতান্ত্রিক যে স্পিরিট, এই স্পিরিটটার মধ্যে দেশটা থাকুক। দাদার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে এনসিপির যে অবস্থাটা, আমি এনসিপির মূল্যায়নটা করতে চাই এইভাবে যে এনসিপি 24-এর গণ অভ্যুত্থানের পরে এনসিপির গঠনের আগে এনসিপি নেতাদের মূল্য ছিল 100-র মধ্যে তারা 125, 130 পাওয়ার মতো অবস্থায় ছিল। এখন তারা নিজেরা সেই দাম কমিয়ে 100-র মধ্যে তারা 30 এসে লক করে দিল। তার মানে তারা এখন ফেল মার্কের নিচে আছে, কিন্তু মানে পাস মার্কের নিচে আছে। আমরা 33 হলে তো পাস মার্ক, তারা কিন্তু 30-তে চলে আসছে, তারা কিন্তু এখন ফেল অবস্থায় আছে। সুতরাং যে দল গঠন হওয়ার 1 বছর সময়ও হয় নাই, যে দল গঠন হওয়ার সময়টা 1 বছরও হয় 8 মাস মাত্র, 8 মাস সময়ের মধ্যে যে দল 8 মাসের মধ্যে ইম্যাচিউর বেবির জন্ম দিল, যেখানে বিশাল বড় একটা ভাইব ছিল, সেই জায়গায় তারা নিজেরা সেটাকে 30-এ নামায় আসলো। নির্বাচনের পরে এইটার অবস্থান কোথায় যাবে সেটা আল্লাহ জানে আর এনসিপির নেতারা জানে, এর মাঝখানে আর কেউ জানে বলে আমার মনে হয় না। তবে আমি আশা করি, সবার শুভকামনা করি, মঙ্গল কামনা করি, অন্তত আর যাই হোক কোনো উসিলায় যেন গণতন্ত্রটা নষ্ট না হয়, কোনো উসিলায় যেন নির্বাচনটা বন্ডল না হয়। যেই মানুষটা রাস্তায় আমাদেরকে দেখলে জিজ্ঞেস করে ভাই সবই তো ঠিক আছে কিন্তু ইলেকশনটা কি হবে, এই প্রশ্নটা যাতে মানুষের মধ্যে আর না থাকে, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। আমরাও ইলেকশন চেয়েছিলাম ডিসেম্বরে, উনি এই ইলেকশনটাকে টানতে টানতে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে গেল। মন্দের ভালো, দেশে একটা ইলেকশন হচ্ছে, এখনও মানুষ প্রশ্ন করে আদৌ ভাই হবে। তো সেখানে আমরা বলি যে ইলেকশন হবে, কিন্তু ইলেকশনকে গ্রহণযোগ্যতা করার জন্য, সেটার জন্য যেসব আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো তো সরকার বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। ইলেকশন কমিশনের তো বিশাল দায়িত্ব, ইলেকশন কমিশনটা থামাচ্ছে না কেন? উনি যেটা আচরণবিধির কথা বললো, সংসদ নির্বাচনের প্রার্থীদের ব্যাপারে আচরণবিধি হয়েছে, হ্যাঁ বা না ভোটের ব্যাপারে কোনো আচরণবিধি হয়নি। এটা তো বিরাট একটা ঘাটতি রয়ে গেল আমাদের, এবং সরকারও এটার সাথে তাল মিলিয়ে চলতেছে। এবং যেভাবে মাঠে নামিয়ে দিয়েছে ডক্টর রিয়াজ সহ সবাই এখন জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে ডিসিএসপিদের নিয়ে। এবং হাবটের সুফল কি কুফল না, কিন্তু এটা তো করা উচিত এদের জন্য। না ভোট দিলে কি হবে সেটা কিন্তু বলা হচ্ছে না। সেটাই তো, হ্যাঁ ভোটের পক্ষেই তারা জোয়ার তোলার চেষ্টা করতেছে। তার সাথে তো জামাত ইসলামী, এনসিপি তো সইও করে নাই, তাই না? জুলাই সনদে সইও করে নাই, উনি নাকি গাড়ি বহর বের করবে। তো এগুলো তো কিছুটা সরকার প্রমোটেড মনে হয় আর কি। তো আমাদের কথা হচ্ছে ভাই, বহুদিনের একটা আকাঙ্ক্ষিত নির্বাচন হচ্ছে, অধিকাংশ দল এই ইলেকশনে পার্টিসিপেট করছে, 22 তারিখের পরে একটা উৎসবমুখর পরিবেশ চলে আসবে। তো সেটা আপনি গণভোটটাকে বিতর্কিত করার জন্য কেন অন্য পন্থা অবলম্বন করতেন? সেটাকেও নির্বাচনী প্রচারণার মধ্যে করতে দেন। রাজনৈতিক দলগুলো তো বলেছে যারা হ্যাঁ ভোটের পক্ষে থাকবে তারাও বলতেছে, আবার কেউ কেউ যদি না ভোটের পক্ষে থাকে তারাও বলবে। যেমন বামপন্থী দলগুলো তো তারা একটা স্ট্যান্ড নিয়েছে যে তারা এই গণভোটের পক্ষে না, হয়তো তারা না ভোটের পক্ষে থাকবে, যেহেতু অধিকাংশ দাবি দাবা তাদের এইটা আসে না জুলাই সনদে। কিন্তু আমরা যারা সই করেছি আমাদের তো একটা কমিটমেন্ট, তাই না? সই যদি নাও করতাম তবু তো আমরা রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার বা প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, সো অন, এগুলো তো আমরা করতে চাই। তার মধ্যে আমরা আরও বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন আছে। এখন দেবপ্রিয় ভট্টাচার্যতে উনি অনেক বড় প্ল্যাটফর্ম, ওনার শুধু তো ইয়ে না, সিপিডি না, উনি তো এই প্ল্যাটফর্ম করেছে, নাগরিক প্ল্যাটফর্ম করেছে ইত্যাদি। তো ওখানে তো আমাদেরও রাখে যায়। কিন্তু আমার কথা হচ্ছে রাজনীতি নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের এখন নেতিবাচক কথা না বলাই ভালো।
বরঞ্চ যেখানে যেখানে ঘাটতি আছে, আমার ভাই যেভাবে বললেন, এই ঘাটতিগুলো আমরা তুলে ধরি যে তোমরা খুব দ্রুততম সময়ে নিজেকে সংশোধন করো, না হলে কি একটা বিশাল আবার জাতির সামনে একটা বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে, তাই না? কোনো ধরনের যদি হাঁকে জিতানোর জন্য রাষ্ট্রের সমস্ত মেশিনারিজগুলো যদি কাজে নেমে যায়, তাহলে তো জনগণ ভাববে যে পুরা রাষ্ট্র এক পক্ষে চলে গেছে। সুতরাং এখানে নিরপেক্ষতা হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় আর সময় নষ্ট না করিয়া যারা নীতি নির্ধারক আছে সরকারের, এই ব্যাপারে একটা কঠিন সিদ্ধান্ত 2 দিনের মধ্যে আমাদেরকে দিতে হবে। তা না হলে কিন্তু ওই ভোটটাও বিতর্কিত হয়ে যেতে পারে, যেটা আমরা চাই না। তাইলে আমি বলবো, যারা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাঘাত সৃষ্টি করতে চায়, দেশে এবং বিদেশে বসে যারা ষড়যন্ত্র করতে চায়, তাহলে তো আপনারাও একই কাজ করতেছেন। যারা প্রশ্ন করে যে উনি নির্বাচন দেবেন কিনা, উনি শিডিউল দেবেন কিনা, উনি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে ভোটের দিন করবেন কিনা, এসব কথা হচ্ছে না। তো আপনারাও তো চাচ্ছেন যে একটা কিছু ঘটিয়ে এটাকে ভণ্ডুল করে দেওয়া। তারপরে এখানে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, রাজনৈতিক হত্যাকাণ্ড বা সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্ন, এগুলো তো আপনি সঠিকভাবে করতে পারতেন না। যদিও আমরা বলছি যে একটা স্থিতিশীল পরিস্থিতি ইমিডিয়েটলি করা দরকার, যাতে মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট কেন্দ্র থেকে নিরাপদে বাড়ি ফিরতে পারে, এই ব্যবস্থাটা তো করতে হবে। তো এইখানে বিভিন্ন রাজনৈতিক দলের হয়তো নানা রকম, আমি বলবো, দুরভিসন্ধি থাকতে পারে। কেউ কেউ এটাকে নির্বাচনের দিন পর্যন্ত বিতর্কিত করার জন্য নানানভাবে চেষ্টা করবে আর কি। এবং যারা চায় যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে যদি তারা থামিয়ে দিতে পারে, তাইলে হয়তো কিছু অপশক্তির এখানে তাদের একটা সুবিধাজনক অবস্থা হবে। তবে দেবপ্রিয়বাবু একটা কথা বলেছে যে সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল একটা আরেকটা কথা বলেছেন যে সরকার ক্ষুদ্র উগ্র গোষ্ঠীর হাতে পরিচালিত। আমি একটু ওই পয়েন্টে যাচ্ছি, ওইটার সাথে আমরা একমত যে এই সরকারের কাছ থেকে আমরা একটা উদার গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ চেয়েছিলাম, যার ধারাবাহিকতায় আগামী সরকারগুলো তারা এই ক্ষুদ্র উগ্র শক্তি কারা, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। যারা আপনাদের মিডিয়া হাউস আক্রমণ করে, জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, সাংস্কৃতিক সংগঠনগুলোর উপর আক্রমণ করে, আমাদের টিচারদেরকে অপমান করে, ব্যবসায়ীদেরকে নানান জায়গায় হয়রানি করে, তাই না? যারা পুরা বাংলাদেশটার মধ্যে আবার একটা অস্থিরতা সৃষ্টি করে, তারা তাদের যে এই যে তালেবানের সাথে দেখা করে আসছে মামুনুল হকরা, আবার শুনলাম গোপনে ওখান থেকে নেতারাই। আমরা তো এটা চাই না। বাংলাদেশকে তো কখনো তালেবান রাষ্ট্র করা যাবে না। এই দেশের মানুষ তো এটা পছন্দ করেন, ধর্মপ্রাণ মানুষ, তারা কিন্তু এই উগ্রতাকে পছন্দ করেন। সেই জায়গায় তো আমাদেরকে একটু সবাইকে, আমি মনে করি যে আমাদের যে শক্তিটা আছে তাদেরও একটু ঐক্য মতের ভিত্তিতে আমাদেরকে অগ্রসর হওয়া দরকার। আমাদের হিংসা বিদ্বেষ এবং আমাদের কথাবার্তার মধ্যে যেন কোনো ধরনের অসহিষ্ণুতার ছাপটা আপনার না পড়ে। এই যে আসন 8, সেখানে দেখেছেন কয়েকজন প্রার্থী যে ভাষায় এবং যেভাবে প্রতিপক্ষকে কথাবার্তা বলতেছে। আরে ভাই, নির্বাচনে প্রতিপক্ষ থাকবে, কিন্তু তোমাদের কথাবার্তা মনে হয় তুমি শত্রুর সাথে যেন লড়াই করতেছো। আমরা তো এটা চাই না। একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশে যেন আমরা নির্বাচনটা করতে পারি। এবং শুধু নির্বাচনটা তো একদিনের ভোট দিয়ে কি আমরা দেশ পরিচালনা করতে পারবো? সুতরাং আমাদের রাজনৈতিক সংস্কৃতি, পরমত সহিষ্ণুতা, এই বিষয়গুলো আমাদেরকে এখন প্রত্যেক দিন বলতে হবে। আমরা 90 একবার বলেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের 90-এর পরে আমরা সেটা ধারাবাহিকতা রাখতে পারি না। এইবারও যদি আমরা ফেল করি, তাহলে আমরা কার কাছে জবাব দেব? আমাদের ছেলেমেয়েরা তো এই 52 সাল থেকে রক্ত দিয়ে যাচ্ছে, সর্বশেষ 24-এর জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছে সেই তরুণরা। তো এখন আমরা যদি বিপদগামী করে ফেলি এইসব তরুণদের, তাহলে আমাদের ভবিষ্যৎ তো, আমি তো অন্ধকার ছাড়া কিছু দেখি না। তবে আমি আশাবাদী, কোনো অপশক্তি বাংলাদেশকে পেছনের দিকে টেনে নিতে পারবে না, সেই ব্যাপারে আমার একটা প্রত্যাশা আছে। জনাব একে মঞ্জুর ইসলাম, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে ক্ষুদ্র উগ্রগোষ্ঠীর সঙ্গে সরকারের বা ইন্টিরিমের প্রেমের রসায়নটা কি? প্রেম করার জন্য কোনো রসায়ন লাগে না। প্রেমের সংজ্ঞাটা হলো, চোখ যারে ভালো লাগে তারে প্রেম, তার সাথেই প্রেম করে। কিন্তু চোখের প্রেমটা মনের প্রেমের যখন একত্রিত হয়, তখন প্রেমটা গভীর হয়। এখন এইখানে যারা আছে, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বলি আর উগ্র ক্ষুদ্র গোষ্ঠী বলি, সবার উদ্দেশ্য কিন্তু একটাই, দেশটাকে অশান্তিতে রাখা। এই দেশটা যাতে কখনো শান্তিতে না থাকে। কারণ দেশটা যদি শান্তিতে থাকে, তখন আমাদের 71-এর দেশটা স্বাধীন করা যে সঠিক সিদ্ধান্ত ছিল, দেশটা শান্তিতে থাকলে সেটা এস্টাবলিশড হয়।
এই দেশের 7.5 কোটি মানুষ যখন ছিল, 7.5 কোটির মধ্যে প্রায় সবাই 1%ও হবে না, প্রায় 99.9% এরকম সংখ্যায় হবে যারা মুক্তিযুদ্ধ সমর্থন করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তো এই মানুষগুলো যাতে ভালো না থাকে, এই দেশের মানুষ 7.5 কোটি মানুষ থেকে আজকে প্রায় 20 কোটি মানুষ, তারই তো ধারাবাহিকতা। এই 20 কোটি মানুষ যাতে ভালো না থাকে, সে কারণে এই দেশটাকে অশান্ত তৈরি করার জন্য এই গোষ্ঠী ততক্ষণ পর্যন্ত সুস্থ হবে না যতক্ষণ পর্যন্ত না এই দেশ স্বাধীন হয়েছে এইটা যতক্ষণ পর্যন্ত মানতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আসবে না, এবং এই ক্ষুদ্র গোষ্ঠী ততক্ষণ পর্যন্ত ঠান্ডা হবে না। ক্ষুদ্র গোষ্ঠী এই দেশকে মেনে নিতে হবে, ক্ষুদ্র গোষ্ঠী এই জনগোষ্ঠীকে মেনে নিতে হবে, ক্ষুদ্র গোষ্ঠী 71-এর পরাজয়কে মেনে নিতে হবে, ক্ষুদ্র গোষ্ঠী এই দেশের স্বাধীনতা এবং পতাকাকে মেনে নিতে হবে। যতক্ষণ না পারবে ততক্ষণ ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর জন্ম হবে। আপনাকে স্যার একটা প্রশ্ন, আপনি বলেছিলেন যে দিনের ভোট রাতে হয়েছে, এবারও তেমনটি আশঙ্কা করছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলছেন যে তার কাছে তথ্য এসেছে কিছু সেন্টারে আগের রাতেই সিল মেরে রাখার চিন্তা করছে কেউ কেউ। এটা বোধহয় ঠিক হবে না, কারণ এবার নির্বাচন চাইলেও দিনের ভোট রাতে করা যাবে না। কারণ প্রার্থীর এমন অভিযোগকে প্রার্থী অভিযোগ করতেই পারে, প্রার্থী ইলেকশনের হওয়ার আগ পর্যন্ত, রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত। আপনি ধরেন এই যে রুমিন ফারহানার যেই বক্তব্যটা আপনি উদ্ধৃত করলেন, তারই আজকের দিনের এই নোটটা রেখে দেন, কোনো ধরে নেন